সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিকে। আপনারা সকলেই জানেন সাম্প্রতিকে আমরা সবসময় সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। বর্তমানে আমাদের যে বিষয়টি ভাবিয়ে তুলছে, যে বিষয়টি আসলে আমাদের আশার পথ দেখাচ্ছে এবং কিছু পরিবর্তন হয়তো আমাদের জীবনযাত্রার মানেও পরিবর্তন আনবে, সেই বিষয়টি হচ্ছে বাজেট 2022-23 অর্থ বছরের একটি পরিকল্পনা, যেটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটি পাশ হতে যাচ্ছে আগামীকাল 9 জুন। এবং সেটি নিয়ে আমরা একটি প্রাক বাজেট আলোচনা করব এবং এই প্রাক বাজেট আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার, এবং রয়েছেন চ্যানেল আই এর স্পেশাল করেসপন্ডেন্ট রিজভী নেওয়াজ স্যার। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, এবং পুরো সময়টা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি সঞ্জিতা শম্পা, এবং আমার সঙ্গে থাকছেন আমারই সংবাদ প্রকাশের সিনিয়র সাব এডিটর নূর মামুন। প্রথমে আইনুল ইসলাম স্যারের কাছে চলে যাব। আপনি অনেক বছর অনেকগুলো বাজেট দেখেছেন। এই যে আসন্ন বাজেট 2022-23 অর্থ বছর, এই বাজেটে আমাদের জন্য কোনো সুখবর আছে কিনা বা পূর্বাভাস দিতে পারবেন কিনা আমাদের, যদি বলতেন। ধন্যবাদ। আমার মনে হয় যে পূর্বাভাস কিছুটা আজকের গণমাধ্যমে আমি পেলাম যে সবকিছু বিবেচনা করে, বিশেষ করে গত প্রায় 2 মাস থেকে আমাদের সামনের বাজেটকে নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে, অনেকগুলো পরামর্শ এসছে, দাবি এসছে, এবং অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর, বিশেষ করে এনবিআর অনেকের সঙ্গে বসেছে। তা সুতরাং সেটার রিফ্লেকশনটা আমি বলি যে 8টা চ্যালেঞ্জকে সামনে রেখে এবারকার বাজেট আসছে বলে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। সে 8টার মধ্যে যেটা আমরা সবসময় বলে আসতেছি। জি 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 বলুন। হ্যাঁ, 8টা যে চ্যালেঞ্জ গুলোকে সামনে রেখে এবারকার বাজেটে করা হবে বলে আমরা আভাস পেয়েছি, সেটি হলো 1 নম্বরটাই হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, 1 নম্বরটাই। 2 নম্বর দিয়েছে তেল, গ্যাস এবং সারের ভর্তুকির জন্য অর্থের সংস্থান। 3 নম্বরটা হচ্ছে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানো, বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ স্থিতিশীল রাখা, ব্যাংক ঋণের সুদের হার স্থিতিশীল রাখা, রাজস্ব আহরণের পরিমাণ বাড়ানো ও বাজেটে ঘাটতি কমিয়ে আনা, কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে দেওয়া এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো। এগুলো যদি আসলে এগুলোই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, চ্যালেঞ্জের কথা বললেন, আমি রিজভী স্যারের কাছে চলে যাব। এতগুলো চ্যালেঞ্জ দেখালো, সেখানে আমরা সামাজিক নিরাপত্তাকে আপনাদের কাছে কোনো চ্যালেঞ্জ মনে হচ্ছে না? এবং আজকের প্রথম আলো রিপোর্টটি যদি দেখি, এবং সেখানে দেখানো হচ্ছে 122টি যে পরিকল্পনা করা হচ্ছে তার মধ্যে একটি অংশ সামাজিক নিরাপত্তা খাতই না, সামাজিক নিরাপত্তা খাতের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এবং উদাহরণস্বরূপ যদি বলি, সেটি হচ্ছে শিক্ষার্থীদের বৃত্তি, পেনশন স্কিম চালু। এবং এই বিষয়গুলো যে আছে, এগুলো আসলে আমরা কি সামাজিক নিরাপত্তা ধরে থাকি? যদি ধরে না থাকি, তাহলে এই সামাজিক নিরাপত্তার মধ্যে কেন বিশৃঙ্খলা, কি আসলে বিশৃঙ্খলা কিনা? অনেক ধন্যবাদ। প্রথমেই আমি স্যার আপনি আশা করেছি যে আপনার কাছে শিখতে পারবো আর কি, আপনার সঙ্গে একই প্রোগ্রামে আছি, এটা আমার জন্য একটা আই ফিল থ্রিল। তো স্যার অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আইনাল স্যারকে বলছি। আর শম্পা, আপনি যে প্রসঙ্গটি মাত্র বললেন, দেখুন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সামাজিক সুরক্ষা আমরা যেভাবেই বলি, এটা থেকে স্টুডেন্টদের বৃত্তিটা আলাদা কেন হবে? তারা কি সমাজের বাইরের মানুষ? সামাজিক নিরাপত্তা মানে কি শুধু ওল্ড অ্যালাওয়েন্স, মানে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা মুক্তিযোদ্ধা ভাতা? হ্যাঁ, এটা আলাদা করে দেখানো যেত, তো এটা এক করে দেখালেও কোনো ক্ষতি আছে বলে মনে হয় না। আসল কথা হচ্ছে যে উপকারভোগী যারা, তারা এটা পাচ্ছে কিনা, আর উপকারভোগী নির্বাচনটা ঠিক কিনা। এখন ধরেন এখানে ডিবেট করা যেতে পারে যে অনেক সচ্ছল পরিবারের সন্তান তারাও উপবৃত্তি পেয়ে থাকে। তো এখানে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নীতি, উনি বলেছিলেন, আমি যতদূর জানি, আমি একজন মন্ত্রী নাম না বলেই বলছি আর কি, বা বলতে পারি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দিন কয়েক আগে আমরা বাজেটের ইন্টারভিউ করতে গিয়েছিলাম স্যারের কাছে, তখন মান্নান স্যার বলেছিলেন যে
আমরা অনেকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সচ্ছল ঘরের সন্তান যারা তারাও উপবৃত্তি পাবে, বিষয়টা কেমন? তখন প্রধানমন্ত্রী বললেন যে আমাদেরই তো বাচ্চা, একটা বাচ্চাকে আমি দিব আর একটা বাচ্চাকে দিব না, এটা বাচ্চার মন খারাপ হবে। তো বিষয়টাকে আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে দেখেন তখন কিন্তু আপনার এটা খারাপ লাগবে না। আচ্ছা, আবার সামাজিক নিরাপত্তার মধ্যে যদি পেনশনারদের যে পেনশনারদের জন্য বাজেটে যে টাকাটা রাখা হয় সেটা যদি এখানে দেখায় তাতেও আমি খারাপ কিছু মনে করি না। কারণ যারা অবসরে গেছেন, হ্যাঁ ধরেন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, উনি মারা গেছেন, আমার মা এখন একটা টাকা পায়, তো এটা তো সামাজিক নিরাপত্তা নয় কেন? সো এটা আলাদা করে দেখালে বা একসাথে করে দেখালে এটা নিয়ে ডিবেট করার কোনো মানে নাই। আর একটু আপনি প্রথমে বলেছিলেন যে আগামীকাল বাজেট পাস হবে, আসলে আগামীকাল মাননীয় অর্থমন্ত্রী এটা পেশ করবেন সংসদে। জি, পাস হবে 30 তারিখ। হ্যাঁ, 30 তারিখে পাস হয় সাধারণত জুন মাসের শেষ দিনে। 1 মাস ধরে তর্ক বিতর্ক চলে, অনেক কিছু বাদ যায়, আবার অনেক কিছু আসে যেটা সরকার ভালো মনে করে মানুষের জন্য যেটা করা দরকার, এরকম কিছু বিষয় আসে। আমার মনে হয় যে আপনার প্রশ্নের উত্তরটা আমি কিছুটা হলে দিয়েছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু আইনুল ইসলামের কাছে যেতে চাই। দীর্ঘদিন ধরেই আমরা সর্বজনীন পেনশন নিয়ে একটা আলোচনা হচ্ছিল, শুনতে পেয়েছি। বলা হয়েছিল যে সর্বজনীন পেনশনের বিষয়টি এবারের বাজেটে গুরুত্বের সঙ্গে দেখা হয়, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি এবারের বাজেটে বিষয়টি রাখা হচ্ছে না। এই বিষয়ে আপনার কি মতামত? মনে হয় যে সর্বজনীন পেনশন স্কিমটার কথা আমরা কিন্তু আমি নিজেও একটা লেখা লিখেছি এবং অনেকগুলো মিডিয়াতে বলেছি, এবং সরকার থেকেও কিন্তু আমি অর্থমন্ত্রীর সঙ্গে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে আমি একটা টকশোতেও কিন্তু উনিও বলেছে যে এবারকার বাজেটে এটা দেখা যাবে। সুতরাং প্রধানমন্ত্রীর নিজস্ব বলতে গেলে যে ওনার আগ্রহ এবং এটা উনি দেখতে চান বাংলাদেশে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আশা করেছিলাম যে এবার আসবে, কিন্তু জানি না হয়তো বা এতগুলো চ্যালেঞ্জ, এতগুলো চাপ হঠাৎ করে হঠাৎই বলবো আমি যে বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আমাদের সবকিছু পরিকল্পনাকে কিছুটা হলেও আমাদের এদিক ওদিক করে দিয়েছে। হয়তো বা সে কারণে আমি জানি না, পুরোপুরি বাজেটটা পেলে আমরা বলতে পারবো যে সর্বজনীন পেনশন স্কিমটা আছে কিনা। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এবার কিন্তু ভর্তুকি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার প্লাস 82,725 কোটি টাকা। সুতরাং এটা কিন্তু গত কয়েক বছরের রেকর্ড মানে ভেঙে কিন্তু এবারকার এই সর্বোচ্চ বলবো না, ভর্তুকি আসতেছে। এই ভর্তুকি আসা মানেই কিন্তু অর্থনীতির যে সংকট অবস্থাটা সেটাকে সামনে রেখেই বিশেষ করে বিদ্যুৎ, সার, খাদ্য, চাল বিক্রি, প্রণোদনা, সুদ, রপ্তানি প্রণোদনা সবগুলোকে কিন্তু ভর্তুকি বাড়িয়েছে। সুতরাং সেদিক থেকে হয়তোবা এটা করতে গিয়ে হয়তোবা আমি বলবো যে সর্বজনীন পেনশন স্কিমটা এবারের জন্য স্কিপ করতেও পারে, আমি ঠিক জানি না, তবে থাকাটাই উচিত, সমীচীন হতো। আমি একটু রিজভী নেওয়াজের কাছে যেতে চাই। বলা হচ্ছিল উদ্যোক্তাদের বিষয়ে যে উদ্যোক্তাদের জন্য এবারের বাজেটে কি ধরনের সুযোগ সুবিধা রাখা উচিত বলে মনে করেন, আমি একটু জানতে চাই এই বিষয়ে। স্যার আপনার সঙ্গে একটু অ্যাড করি, ইউনিভার্সাল পেনশন স্কিমটা এটা কিন্তু স্যার ঘোষিত, এটা বাজেটে থাক না থাক, এটা থাকা মানে বাজেটে সবকিছু থাকতে হবে তা সমীচীন না। এটা সেপ্টেম্বর থেকে শুরু করবে সরকার, এটা সরকারের প্রতিশ্রুতি। আর তাছাড়া মনে রাখা দরকার যে 2023 সালে নির্বাচন হওয়ার কথা, সুতরাং এটা বাজেটের বক্তৃতায় যদি নাও আসে তাতে কোনো অসুবিধা নাই, ইট ইজ দেয়ার এবং এটা হবে, এটা কাজ চলতেছে, এটার খসড়া। আমি রিজভির সঙ্গে একমত পুরোটাই। কারণ হচ্ছে যে আসলে আমি একটা জিনিস বলিনি, সামনে কিন্তু নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে কিন্তু সরকারের অনেকগুলো পরিকল্পনা নিতে হয়, বিশেষ করে সাধারণ জনগণের যে প্রত্যাশাগুলোকে এটাকে সামনে নিয়ে কিন্তু কিছু নিতে হয়। সেটা যেটা রিজভি বললো, কিন্তু বাজেটের কিছু রিফ্লেকশন কিছু তো আমার মনে থাকলে জনগণ একটু হতো যে যেহেতু ঘোষণা দিয়েছে সেখানে কিছু একবারে বেস কিছু মানে বরাদ্দ যদি থাকতো তাহলে আমার মনে হয় যে জনগণ বুঝতো। এখন যারা রিজভির মতন লোক যারা যোগাযোগ আছে বা আমরা, তারা হয়তো জিনিসটা বুঝলাম জানলাম, এই বাজেটকে নিয়ে কিন্তু সবার একটা আগ্রহ থাকে যে কি হলো। বিশেষ করে এবার আগ্রহটা কিন্তু একটু বেশি, সবাই দেখতে চায় যে কোথায় আমাদের সুযোগ সুবিধাগুলো আছে, সে কারণে আমি বলেছি। স্যার জি স্যার, আমি ওই জায়গাটায় আসছি
যে ওইটা আমরা আসলে তো বক্তৃতাটা হাতে আমরা পাই নাই। আমরা ধরেন যে এই বিভিন্নভাবে সোর্সদের মাধ্যমে যে কাগজপত্র যা পাই, বা স্যার আপনারা গণমাধ্যম থেকে যারা দেখছেন, এটা চূড়ান্ত না। এটা কালকে বাজেট বক্তৃতাতে যখন হাতে পাওয়া যাবে তখন বোঝা যাবে। ডেফিনেটলি দেয়ার উইল বি সামথিং অ্যাবাউট ইউনিভার্সাল পেনশন স্কিম, আই এম মানে শিওর অ্যাবাউট দ্যাট। আমি এই আধা ঘন্টা আগে মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। তো এভরিথিং ইজ সেট, এবং স্যার বলেছেন যেটা যে আমাদের মূল যে 3টা বিষয় এইবার বাজেটের, রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে নেগেটিভ ইম্প্যাক্ট এবং এটার কারণে যে চাপ তৈরি হয়েছে অর্থনীতিতে, বিশেষ করে আমাদের সামষ্টিক অর্থনীতি, সেইটা মোকাবেলার জন্য সরকার কি কি করবে, কিভাবে করবে, সেটা ডিটেইল একটা প্ল্যান ওনার বক্তৃতার মধ্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের যে মানুষ বান্ধব যে নীতি কাঠামো, সেইখানে অনেক বেশি বরাদ্দ যাবে সোশ্যাল সেফটি নেটে। যদিও স্যার আপনি নিশ্চয়ই দেখেছেন বা জানবেন যে গত বাজেটের তুলনায় যদি অ্যাবসলিউট নাম্বারে চিন্তা করা হয় তাহলে মনে হবে যে একটু বেশি টাকা দেয়া হয়েছে, কিন্তু পার্সেন্টেজ যদি কম্পেয়ার করি তাহলে সামাজিক সুরক্ষায় বরাদ্দ কিছু কমেছে স্যার, 1%-এর মতো। তো তারপরও সরকারের মানে বাজেটটা তো শেষ না। এটা যেরকম স্যার রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যু তো গত বাজেটে ছিল না, এটা কেউ জানতেও না। আপনি যেরকম স্যার বললেন হঠাৎ করে এসে গেছে। সেরকম যে বিষয়গুলো আসে সেটা মোকাবেলা করার জন্য তো বাজেটে নানা রকমের উদ্যোগও থাকে, ব্লক অ্যালোকেশনস থাকে। তো আর একটা স্যার বলেছেন যে মানুষকে স্বস্তি দিতে চান। স্বস্তিটা কিরকম? এই যে 1 কোটি পরিবারকে যে এই রোজার মধ্যে দেয়া হলো, আপনার খাদ্য সামগ্রী যেটা দেয়া হলো, এটা আরো বিস্তৃতি বাড়বে, এবং এটা অলরেডি ডিসাইডেড। তো এই ধরনের মানুষের যে বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেইটা সরকার সাবসিডি দিয়ে হলেও যাতে সাপ্লাইটা, সরবরাহটা ঠিক থাকে, সেইটা আর একটা টার্গেট থাকবে। এবং পরিকল্পনা মন্ত্রী ইন্টারভিউতে বলেছে যে যেহেতু নির্বাচন, এই নির্বাচনী বছরের সুযোগ নিয়ে কেউ যাতে নৈরাজ্য তৈরি করে সাপ্লাই চেইনটা কোনো মানে বিঘ্ন ঘটাতে না পারে, মানে মানুষ যেন বাজারে গিয়ে পণ্য পায়, এইটা হচ্ছে সরকারের প্রায়োরিটি। আর আপনি শিল্পায়নের কথা যেটা বলছিলেন, শিল্পায়নের ক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে বরাবরই আমাদের যাতে স্থানীয় শিল্প যাতে গ্রো করতে পারে সেই ধরনের নীতি পলিসি নিয়ে থাকে সরকার, এবারও তাই থাকছে। ইভেন মাননীয় প্রধানমন্ত্রী করোনার শুরুর দিকে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন সেটা বাড়তে বাড়তে প্রায় 2 লাখ কোটি টাকার কাছাকাছি চলে গেছে। ওই প্রণোদনা প্যাকেজ কিন্তু বন্ধ হয়ে যায় নাই, বা কোনোটাই একদম, শুধুমাত্র আমার জানা মতে গার্মেন্টসের জন্য বেতন ভাতার জন্য যে টাকাটা দেওয়া হয়েছিল প্রথমে 5,000 কোটি, এর পরে বাড়তে বাড়তে 10,000 কোটি ছাড়াই যায়, ওইটা বাদে বাকি কিন্তু কোনোটাই 100% ইউজ হয়ে গেছে বলে আমার জানা নেই। এবং যদি যেগুলো দরকার সেগুলো কন্টিনিউশন থাকবে, এটাই ছিল নীতি। সো স্থানীয় শিল্পের সুরক্ষার জন্য ডেফিনেটলি শিল্প বান্ধব ঘোষণাই থাকছে। যুক্ত করি যে স্বস্তির কিছু খবর থাকবে আজকে, কিন্তু গতকালকে বোধহয় ওই অর্থমন্ত্রীর একটা বক্তব্য শেষের দিকে বলেছে যে অন্য অনেকগুলো প্রশ্ন তাকে করেছে, তা সে লাস্টে বলছে যে এবারে চিন্তা হচ্ছে গরিব মানুষকে বেশি সহায়তা দিয়ে নিয়ে যাওয়া। তা সুতরাং এই যে সরকার যে চিন্তা করছে, যেটা সবগুলোকে অ্যাড্রেস করছে, কিন্তু যেটা রিজভিউ বললো যে শিল্পায়ন শুধু না, এখানে কর্মসংস্থানের দিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যেখানে 100 যে অর্থনৈতিক অঞ্চল আছে সেগুলোতে দিকেও কিন্তু এখানে গুরুত্ব দিচ্ছে বলে আমরা যতটুকু জেনেছি। এখন বাকিটুকু যেটা রিজভিউ বললো যে আমরা বাজেট এটা হাতে না আসলে আমরা পুরোপুরি ভাবে বলতে পারবো না। তবে একটাই আমি মনে করি যে মানে স্বস্তির বিষয় আমি বলবো যে 8টা চ্যালেঞ্জের কে সামনে নিয়ে আসছে, এইগুলোই কিন্তু এতদিন থেকে অ্যাড্রেস করা হচ্ছে। আমি একটু একটা প্রশ্ন রেখেছিলাম রিজভী সাহেবের কাছে, সেটা হচ্ছে যে উদ্যোক্তাদের জন্য কি ধরনের সুবিধা রাখা উচিত বলে মনে করেন? এর আগেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু এবারের বাজেটে কি নতুন ভাবে কিছু আশা করছে উদ্যোক্তারা? উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় যেটা দরকার, মূলধন দরকার। সহজে যেন তারা ব্যাংকে গিয়ে, যাদের ব্যাংকের সাপোর্ট দরকার, ব্যাংক লোনটা যেন পায়।
সেটা আগের চেয়ে মানে প্রতি বছরই তো কিছু না কিছু সুযোগ সুবিধা বাড়ে এবং তাতে করে যে সেবা গ্রহীতা যারা তার যে সেবা পাওয়াটা সহজ হয়। সেটা আসলে এটা একদম অ্যাজ ইট ইজ যেভাবে আপনি প্রশ্ন করেছেন ওই রকম ভাবে বাজেটের ইস্যু না। এইটা প্রথমত একটু ক্লিয়ার করি। আর দুইটা মোটা দাগে হচ্ছে যে আমি মূলধন পেলাম, এরপর আমি যে পণ্য তো উৎপাদন করতেছি সেটার বাজারজাতকরণ, সেটা দেশের বাজারে হোক আর সেটা আমাদের দেশের বাইরে হোক। তো সরকারের আসলে নীতি কৌশলের পুরো মনোযোগই থাকে হচ্ছে আপনার এই দুইটা বিষয়কে ফ্যাসিলিটেট করার জন্য। তো আমি ওই স্পেসিফিক আসলে বাজেট বক্তৃতা না দেখে এটা বলা সম্ভব না বোধ করি, বাট আমি দুই একটা যেটা বলতে পারি যে কর্পোরেট কর হারে মোটামুটি আমার কাছে আমি এনবিআর এর এটা আসলে একটু সেন্সিটিভ ব্যাপার। আমরা আসলে রিপোর্টিং এর ক্ষেত্রে অনেক কিছু আমরা পাই কিন্তু এটা বলা সমীচীন না। এটা এইটুক লোভ সামলানোর পরিমিতি বোধ থাকা দরকার। ধরেন আমার হাতে আছে এনবিআর এর মানে যে পার্টটা, কিন্তু সেটা আমার বলাটা উচিত না যেহেতু অর্থমন্ত্রী কালকে সংসদের উত্থাপন করবেন। বাট এইটুক শুধু বলতে পারি যে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় ট্যাক্স যে পার্টটা সেখানে উনি প্রথমেই বলেছেন যে ব্যক্তি করমুক্ত আয়ের সীমা যেটা নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকে সেইটা 3 লাখ টাকাই থাকছে। এইটা আমি শুধু বললাম যে স্যার আপনি একমত হবেন। আমার হাতে পুরো এনবিআর এর পার্টটা আছে কিন্তু এটা আমার বলাটা উচিত হবে না কারণ এটা অনেক সেনসিটিভ। আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম, প্রতি বছরে বাজেটের পর প্রবাসীদের একটা অভিযোগ থাকে যে তাদের জন্য কিছু করা হয় নাই বা কেন হয়নি এই বিষয়টা। এই বিষয় এবারের বাজেটে কি নতুন কিছু আশা করছে প্রবাসীরা? না, এটা তো আমরা যতদূর জানি যে প্রবাস আয়ে প্রণোদনা যেটা আপনি টাকা পাঠালে 2.5% নগদ, আপনার টাকার সঙ্গে 100 টাকা পাঠালে আরো 2.5 টাকা মানে 102 টাকা 50 পয়সা আপনি পেয়ে যাচ্ছেন। এইটা কিছু করা হয় না অভিযোগ এখন আমাদের স্বভাবে দাঁড়ায় গেছে অভিযোগ করার। তো এটা কি অনেক বড় ব্যাপার না? এটা তো আগে ছিল না, এটা তো গত 2 বছর এই গভর্নমেন্ট করছে এবং সেটা সুফল আমরা কিন্তু দেখছি। স্যার আপনি একমত হবেন যে করোনার সময় আমাদের রেমিটেন্স প্রবাহে প্রায় 50% বেশি আসছে, 50% প্রবৃদ্ধি ছিল। তো এবার সেটাকে আমরা যতদূর জানি পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন যে এটা 3% করা হচ্ছে। তার সঙ্গে আবার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেরকম বিকাশ তারা কিন্তু 1% অ্যাড করে। তাহলে কি আপনার গিয়ে দাঁড়াচ্ছে কত? 2.5% প্লাস 1%, 3.5% তো উনি নগদ প্রণোদনা পাচ্ছেন। উনি ওনার পরিবারের জন্য যদি 100 টাকা পাঠায় এটার সঙ্গে আরো 3.5 টাকা যোগ হয়ে যায়, সেটা আরো বাড়বে বলে আমরা জানি। আর এমনিতে প্রবাসীদের যে বিভিন্ন ধরনের বিনিয়োগের যে সুযোগ সুবিধা থাকে, আপনার ইনভেস্টমেন্ট বন্ড, ডলার বন্ড, সেগুলো তো আছেই। এর বাইরে আমি এর চেয়ে বেশি আমার কাছে তথ্য নাই। ধন্যবাদ স্যার আপনাকে। আমি যদি আপনার থেকে শুরু করি, সেটি হচ্ছে রপ্তানি করের কথা বলছিলেন, সেখানে যদি দেখি যে গার্মেন্টস শিল্পের কথা বলছেন এবং এবারের বাজেটে যে স্বস্তির কথা বারবার আপনারা বলছিলেন যে একটি আশানুরূপ স্বস্তি হয়তো দেখা যাবে, সেখানে গার্মেন্টস শিল্পের যে কর এবং অন্যান্য অ্যাপ্লায়েন্স যে শিল্প রয়েছে সে অ্যাপ্লায়েন্স শিল্পের যে কর তার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। এখানে কি সমতা আনা সম্ভব কিনা? কারণ হচ্ছে অ্যাপ্লায়েন্স শিল্প অন্যান্য শিল্প যারা বলছেন কর্পোরেট কর বলছেন, তারা বলছে যে কর যদি কমানো না হয় তাহলে বিনিয়োগের যে পরিবেশটি আছে তারা সেই পরিবেশটি পাচ্ছে না। সেই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। এই বিষয়েও আমি পরিকল্পনা মন্ত্রী জনাব মান্নানকে কোট করি। ব্যবসায়ীরা কর্পোরেট কর কমানোর কথা যে দাবিটা জানিয়েছেন সেটা কিন্তু প্রতি বছরই কমানো হয়েছে। এটা একসময় স্যার আপনি জানেন যে এটা প্রায় 45% ছিল, এটা এখন 37.5% আছে। আবার এর মধ্যেও ভাগ আছে, লিস্টেড কোম্পানি, নন লিস্টেড কোম্পানি, যারা শেয়ার বাজারে তালিকাভুক্ত তাদের জন্য একরকম কর্পোরেট ট্যাক্স, যারা তালিকাভুক্ত নয় তাদের জন্য একরকম কর্পোরেট ট্যাক্স। গার্মেন্টস এর জন্য সবচেয়ে বড় যেটা হলো আপনার ট্যাক্স এট সোর্স বলে, সেইটা তাদের আসলে সবচেয়ে বড় দাবি থাকে।
তো সেইটা তো আমার জানা মতে এটা কম আছে, এবং সরকারের যদি স্কোপ থাকে তো আরো আরো কমাবে। কিন্তু ইস্যু হচ্ছে আপনার, ধরেন আপনি যদি, সরকার তো আর অ্যাজ সাচ মানে ব্যক্তি যেরকম সেরকম ভাবে চলে না, তাই না? তো আপনি সোশ্যাল সেফটি নেটে আপনার অনেক বেশি বরাদ্দ করা দরকার, আপনার খাবারে ভর্তুকি দেওয়া দরকার, আপনার তেলে ভর্তুকি দেওয়া দরকার। তেল যে প্রাইসে ইম্পোর্ট হয়, এখন না হয় বিপিসি সেই প্রাইসে বেচতো, বাট গত কয়েক মাসে তো আবার অনেক, পার ডে, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের একটা ইন্টারভিউ করেছিলাম গত শুক্রবার। উনি বলেছিলেন যে বিপিসি প্রতিদিন প্রায় 90 কোটি টাকা লোকসান হচ্ছে এখন, কারণ তেলের দাম অনেক বেড়ে গেছে। গ্যাসের স্পট প্রাইস দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে, যে গ্যাসটা আমরা এলএনজি বা এলপিজি হিসেবে আমরা বিদেশ থেকে যেটা আনতেছি। সো আপনি যদি ট্যাক্স শুধু কমাতে থাকে, হ্যাঁ, তো মান্নান স্যার আসলে এই কথাটাই বলছিলেন যে ওইখানে তো একটা বড় জায়গা, কর্পোরেট ট্যাক্স আমরা শুধু কমালাম, তো আমাদের এই এই ধরনের যে কল্যাণমূলক কাজগুলো বা সরকার যে উন্নয়নমূলক কাজ করবে, সেইটা টাকা কোত্থেকে আসবে? হ্যাঁ, তারপরও আমি কয়েকটা পয়েন্ট বলতে পারি আমার কাছে, যে মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতার, যেটা কালকে উনি উত্থাপন করবেন সংসদে, সেইখানে একটা চার্ট উনি করেছেন, যে তাতে আমি দেখতেছি যারা শেয়ার বাজারে আছে 22.5%, সেটা 20%, তার মানে গড়ে দেখা যাচ্ছে 2 থেকে 3% বলা যায় যে কমিয়েছেন। এটা কালকে আপনার সবাই আসলে এটা বক্তৃতা পাওয়ার পরে জানলে ভালো হয়। আমি শুধু গড়ে বললাম, মিনিমাম 2, তার চেয়ে বেশি কর হার কমানো হয়েছে কর্পোরেটদের জন্য। আমি একটু যুক্ত করি, আমি রিজভির সঙ্গে যুক্ত করি। রিজভি যেটা বললেন যে আসলেই, যে আমরা যদি সরকারের তো চলতে হবে, সরকারের রাজস্ব তো লাগবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ কিন্তু জিডিপি ট্যাক্স রেশিও সবচেয়ে কম। তা সুতরাং আমাদের সেই ট্যাক্সের জায়গাটা যদি সবাই যদি রেয়ার চায় বা কমানোর কথা বলে, তাহলে তো সরকারকে চলতে হবে। সুতরাং আমরা যেদিকে বলা হচ্ছে যে এবার ওই কি বলে ওই আমাদের যে ভর্তুকির কথাটা, ভর্তুকি বাড়িয়েছে তো গতবারের চেয়ে প্রায় 18 হাজার কোটি টাকা। তো সেই টাকাটা কোত্থেকে আসবে? আমাদের কিন্তু এনবিআর এর উপর যে চাপ তো আসেই। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় যেটা বললেন আমাদের যে রিজভি বললেন, যে আমাদের যদি অন্যদিকে সামাজিক সুরক্ষার খাতে খরচ বাড়াতে হয়, তাহলে তো সেটা কোত্থেকে নিয়ে আসবে? সুতরাং সেটা আমাদের বড় আরেকটা জিনিস হচ্ছে যে সেই দিকে নজর দেওয়া উচিত, যে আমাদের উন্নয়ন বাজেট আর পরিচালনা বাজেট, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের পরিচালনা বাজেটটা অনেক বেশি। সেই জায়গাগুলোতে কিছু আরো কার্টেল করা যায় কিনা, সেই জায়গায় কিন্তু দেখা উচিত। আমার মনে হয় যে উন্নয়ন বাজেটের বিষয়টা, উন্নয়ন বাজেট বাড়ানো। এখানে একটু অ্যাড করতে চাই যে আমরা প্রতি বছরই দেখি উন্নয়ন প্রকল্পে বা উন্নয়ন বাজেট একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তো এবার তো শ্রীলঙ্কার পরিস্থিতিতে বাংলাদেশে একটা বিশেষ গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তো এবারের বাজেটে কি উন্নয়ন প্রকল্পে বিশেষ কোনো সুবিধা রাখা হচ্ছে? আমি একটু বলে নেই যে আমরা রিজভির কাছে অবশ্য তথ্য সব আছে, আমার চেয়ে অনেক বেশি তথ্য রিজভির কাছে এখন আছে, যেহেতু তারা মিডিয়ার সঙ্গে জড়িত। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে অলরেডি আজকে বোধহয় পত্রিকায় দেখলাম যে 8টা ফার্স্ট ট্র্যাকের প্রজেক্ট গুলোর মধ্যে 6টাতে কিন্তু কমিয়েছে, 6টাতেই কমিয়েছে, আর 2টোতেই শুধুমাত্র একটু বেড়েছে এবার তার বরাদ্দ। আর একটা যেটা হচ্ছে সম্ভবত বাজেট বক্তৃতায় থাকবে যে কম গুরুত্ব এবার আর হাতে নেওয়া হচ্ছে না। সুতরাং সরকার যে এটাকে অ্যাড্রেস করেনি শ্রীলঙ্কার বিষয়টা, তা কিন্তু বলা যাবে না, কারণ বাজেটে বা আজকের আলোচনায় আমার মনে হয় দেখা যাচ্ছে যে এই বড় বড় প্রকল্পগুলোর ব্যাপারে সরকার বেশ এখন নজর দিয়েছে এবং সতর্ক ভূমিকা রাখবে। স্যার আমি অ্যাড করি আপনার সঙ্গে, সেটা প্রথম কথা হলো, স্যার সেদিন আপনারা অর্থনীতি সমিতিতে যে প্রেস ব্রিফিংটা করেছিলেন আপনাদের যে বিকল্প বাজেট ভাবনা, সেখানে আপনি বারকাত স্যার ডিটেইল আপনারা বলেছেন। স্যার প্রথম কথা হলো বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক না, এটা যদি কেউ দ্বারা তুলনা করেন, এটা খুব নিজেদেরকে নিজে ছোট করা হয় আর কি। বাংলাদেশের
আমি কালকে ওয়ার্ল্ড ব্যাংকের যে কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে মার্সি টেম্বন, ওনার একটা ইন্টারভিউ করেছি ওনার বাসায় গিয়ে, গুলশান বাসায়। তো সেইখানে আমি প্রশ্ন না করতেই আমি আসলে জানতে চাইছিলাম যে, যেহেতু আমরা সবাই জানি পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ছিল ফাইন্যান্সিয়াল লিড ডোনার। তো যখন প্রথম হয় $1.2 বিলিয়ন, $3 বিলিয়ন ছিল প্রথমে স্যার, আপনার মনে আছে এস্টিমেটেড কস্ট পদ্মা সেতু, সেইখানে 3 বিলিয়নের মধ্যে 1.2 বিলিয়নই ওয়ার্ল্ড ব্যাংক দিবে এরকম কথাবার্তা চূড়ান্ত ছিল। পরবর্তীতে তো ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আর হলো না। তো আমি মার্সি টেম্বনকে জিজ্ঞেস করেছিলাম প্রশ্নটা যে হাউ ডু ইউ ফিল। তো সে আসলে খুব ইতিবাচক একজন মানুষ। সে বললো যে মানে আমি বাংলাদেশ সম্পর্কে যা কিছু আমার এক্সপিরিয়েন্স সব হলো গর্ব করার মতো। দেখেন বিদেশিরা যখন কথা বলে ওরা কিন্তু আমাদের সম্পর্কে এত নেতিবাচক কথা বলে না। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের নিজেদেরকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করি এবং আজে বাজে কথা বলে নিজেদেরকে বিভ্রান্ত করি। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে তুলনা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সাবধানী তো থাকতেই হবে। প্রধানমন্ত্রী এবার এনইসি মিটিং এ এবং লাস্ট টেকনেক মিটিং এ উনি কিন্তু বারবার বলেছেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রীকে কোট করে বলছেন যে অপচয় বন্ধ করা, বারবার বলছেন এই কথাটা। এবং প্রত্যেকটা মন্ত্রী, আমরা যাদের সঙ্গে বাজেটের আগে ইন্টারভিউ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে যে ঘন্টাখানেক আগে কথা বললাম, সবাই কিন্তু বলেছেন কি যে যা একদম জরুরি নয়, স্যার খানিক আগে বলেছিলেন যে যেটা জরুরি নয় সেইটা এবার তো অ্যাড্রেস করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু স্যার 8টা যে প্রজেক্টের কথা আপনি বললেন, আমাদের 10টা ছিল, 10টা তো আসলে মেগা প্রকল্প নাই, এখন 8টার মধ্যে পদ্মা সেতু ওপেন হয়ে যাচ্ছে 25 তারিখে। মেট্রো রেল অন টাইম আছে স্যার, ডিসেম্বরে চালু হওয়ার যে প্ল্যানিং। কর্ণফুলী টানেল শিডিউল অনুযায়ী, শিডিউলের চেয়ে কাজ আগায় আছে। আমাদের মাতারবাড়ি শিডিউলের আছে। সো 4টা মেগা প্রজেক্ট আমি জানি স্যার যে যেগুলো অন শিডিউলে আছে এবং যেগুলোর কাজ পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে আমরা নতুন কোনো মেগা প্রজেক্টটা নিচ্ছি না, আমার টেবিলে এবার নাই, তার মানে এই বাজেটে থাকছে না। কিন্তু যেগুলোতে আমরা ইনভেস্ট করেছি এবং যেটা 50 থেকে 60% কাজ হয়ে গেছে, সেখানে আমরা যা বরাদ্দ চেয়েছিল কিছুই কমায় নাই। এইটা স্যার আপনি পরিকল্পনা মন্ত্রীকে কোট করে বললাম। সো এই শ্রীলঙ্কার সিচুয়েশন দেখে আমাদের এখানে কোনো জায়গায় কমানো হয়েছে বাড়ানো হয়েছে ইস্যু সেটা না। ইস্যুটা হচ্ছে আসলে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব, এটা তো আমাদের হাতে নাই, এটা তো অ্যাক্ট অফ গডের মতো হয়ে গেছে। তো সেইটা মোকাবেলার যে উদ্যোগ, সেইটা প্রত্যেকটা মিনিস্ট্রির বরাদ্দেই এটা থাকছে। অপ্রয়োজনীয় কোনো প্রজেক্ট বা খুব জরুরি নয় এরকম কোনো প্রজেক্ট এবার মানে এনইসিতে আসেই নাই। আমি রিজভির সঙ্গে একমত, কিন্তু একটা জিনিস কি, শ্রীলঙ্কার ঘটনার পর থেকে যেভাবে আলোচনা হয়েছে আমাদের দেশে, সেই আলোচনাটা কিন্তু কাজ দিয়েছে। আমি বলবো আমাদের যে বিশ্লেষণে আমাদের মনে হয় যে এটা কাজ দিয়েছে, এটা ঠিক যে কাজ দিয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রকল্পগুলোতে রিঅ্যারেঞ্জ করার মনে হয় যে সুযোগ এসছে, যে আমরা ব্যয় যদি কমাই কিন্তু ওই সব জায়গায় কমাবো না, বিশেষ করে নির্মাণ সামগ্রী, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বেড়ে যাবে। সুতরাং সরকারকে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করতে হচ্ছে। আমার কাছে এবারেই মনে হয়েছে যে আমরা বারবারই একটু মানে নেতিবাচক কথা বলি যে বাজেট প্রণয়নের সময় হোমওয়ার্ক করা হয় না। এবার আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হলেও হোমওয়ার্ক এবার করেছে যারা যারা বাজেট প্রণয়নের ছিল, আমার কাছে মনে হয় যে করেছে। আর একটা জিনিস আমি পদ্মা সেতু নিয়ে আমি রিজভির সঙ্গে যোগ করি যে পাকিস্তানের একজন আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ডক্টর মালিকি আবিদা খাস্তা, সে কিন্তু এত অ্যাপ্রিসিয়েশন করেছে পদ্মা ব্রিজের বিষয় নিয়ে। আজকে আমি একটা পত্রিকায় দেখলাম যে পাকিস্তানের যে একজন বিশ্লেষক, সে কিন্তু আমাদের পদ্মা ব্রিজের বিষয়ে মানে ভূস্বই মানে সক্ষমতার বিষয়টা কিন্তু গণমাধ্যমে নিয়ে এসছে। স্যার আপনি মার্সি টেম্বনের যে ইন্টারভিউটা, এটা আমি এখনো প্রচার করি নাই, তো আমাদের চ্যানেল এর অনলাইনে আমি দিব আজকে। আমি আমার প্রধান বার্তা সম্পাদকের সঙ্গে কথা বললাম সকালে আমাদের বাজেট মিটিং এ। মার্সি টেম্বন তার বক্তব্যটা এরকম যে আই ফিল প্রাউড অফ বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমি ম্যানেজমেন্ট, যে ট্র্যাক রেকর্ড ওভার দ্য ইয়ার্স,
সেইখানে বাংলাদেশের ধারে পাশে ও এইভাবে বলেছে, তোমাদের ধারে পাশে কোনো দেশ নাই, এত সাউন্ড ম্যানেজমেন্ট। এবং ডেট টু জিডিপি রেশিও স্যার আপনি জানেন যে এটা আমরা অনেক সেফ পজিশনে আছি, আমরা এটা স্যার লেস দেন 30 স্যার। আর যদি আমরা আসলে অ্যারাউন্ড 30 বোধহয়, এটা অনেক সেফ, মানে সেফেরও নিচে। এক্স্যাক্টলি স্যার। তো মাননীয় অর্থমন্ত্রী প্রায় বলে থাকেন যে আমরা যাদের থেকে লোন নেই, চায়না, জাপান, তারা তাদের জিডিপি 200-300% মানে ডেট নিয়ে বসে আছে, আর আমরা 30%ও যাই নাই। হ্যাঁ, তো সেইখানে আমাদেরকে এত বেশি মানে আতঙ্ক ছড়ানোর কোনো মানে নাই। তবে স্যার আপনি যথার্থ বলেছেন যে এই আলোচনাগুলো হয়ে সরকার অনেক সাবধানী হয়েছে এবং গ্রাউন্ড ওয়ার্ক যেটা বললেন খুবই সত্য এই কথাটা। তবে স্যার একটা জিনিস স্বীকার করতেই হবে যে আমরা যেরকম বলে ফেলি আর কি গড়ে, সরকার স্যার মনে হয় না এত দুর্বলভাবে চলে। কারণ তাহলে কোভিড মোকাবেলায় আমরা যে 121টা দেশের মধ্যে নিক্কেই জাপানের যে সংস্থাটা স্যার আমাদেরকে রেটিং দিল, আমরা 5 নম্বরে হতাম না। 121 দেশের মধ্যে তো স্যার লুক্সেমবার্গ আছে, যেরকম সুইজারল্যান্ডও আছে, আমেরিকাও আছে, যুক্তরাজ্যও আছে। তো বড় বড় দেশগুলোকে টপকে তো আমরা 5-এ আছি স্যার। ম্যানেজমেন্ট যদি এত পুয়ার হতো তাহলে আমরা 5-এ যেতে পারতাম না। আমরা গত করোনা 2 বছর এবং এখন পর্যন্ত যেভাবে সামষ্টিক অর্থনীতিকে চেষ্টা করে স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে, এটা আসলে বিরল একটা ঘটনা। আমার মনে হয় যে কোনো দেশ এভাবেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে আমার ধারণা। ইভেন আমেরিকা, ইউরোপের বর্তমান যে অবস্থা, যদি আপনাদের কেউ ওখানে অবস্থান করে তার কাছে জেনে দেখবেন যে ইউরোপ আমেরিকার অবস্থা এখন কি পর্যায়ে আছে। ইউরোপ সম্ভবত ইউরোপে তাদের খাওয়ার একবেলা খাওয়ার কমিয়ে দিয়েছে অনেক 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 মানে মানুষ। আসলে আমাদের যে বাজেটটা করা হয় সবকিছু বিবেচনা করেই করা হয়। তো আমাদের অনেক আশা থাকে, সাধারণ জনগণের অনেক আশা থাকে যে ভালো হবে, এই খাতে ওই খাতে সব খাতেই চায় যে একটু ভালো হোক। তো আমি একটু অন্যদিকে যেতে চাই। সম্প্রতি আমাদের সাবেক গভর্নর আতিউর রহমান স্যার একটা অনুষ্ঠানে কথা বলেছে কর্মসংস্থান নিয়ে। তো বাজেটে কি, এবারে বাজেটে কি কর্মসংস্থান নিয়ে নতুন কিছু হচ্ছে বা হতে পারে, কি মনে করছেন? কর্মসৃজন হচ্ছে, এটা হলো নাম্বার 1 প্রায়োরিটি। এবং এই বাজেটে যেহেতু একটা ভিন্ন রকম প্রেক্ষাপট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মানুষের আয় কমে যাওয়া, এবং যেহেতু অনেক মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে বা ধার দেনা করে চলছে, কোভিড একটা গেল 2 বছর, সেটার আমরা এবার স্যার আপনি লক্ষণীয় আমাদের বাজেটের অর্থমন্ত্রী যে টাইটেলটা দিয়েছেন সেটাও কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতা প্রত্যাবর্তন। তো এইখানেও আপনি স্যার দেখছেন যে আমরা যে একটা রিকভারি স্টেজে ছিলাম, সেইখান থেকে আবার আমাদেরকে রিকভার করতে হচ্ছে বিকজ অফ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো সেইখানে সরকারের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে যাতে করে বেশি এমন প্রজেক্টে ফাইন্যান্স করা, ডেভেলপমেন্ট প্রজেক্টে, যাতে মানুষের কাজের ব্যবস্থা হয়। এবং সেইটা যতদূর সম্ভব পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন যে অনেক বেশি আমরা গ্রামে বিনিয়োগ নিয়ে যাব। ওই সব প্রজেক্ট বরাবরই প্রধানমন্ত্রী প্রায়োরিটি দিয়ে থাকেন যে প্রজেক্টগুলোতে কর্মসৃজন হয়। এবং এই বছর নাকি ওনার একদম স্পেশাল ডিরেকশন, এনইসি মিটিংয়ে উনি পরিকল্পনা মন্ত্রী বা অন্যান্য ক্যাবিনেট কলিগ যারা থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী একদম স্পেসিফিক বলেছেন যে আমরা ওই প্রজেক্টগুলোকে ফাইন্যান্স করব যেটা গ্রামের মানুষের কাজের ব্যবস্থা হবে। আর ধরেন আমরা এই কোভিড টাইমেও কিন্তু সারা পৃথিবীতে যে জায়গায় স্যার আপনি বলবেন নেগেটিভ গ্রোথ ছিল জিডিপিতে, সেইখানে যে গুটি কয়েক দেশ পজিটিভ গ্রোথ ছিল সেটা বাংলাদেশ অন্যতম। 3%-এর উপরে প্রবৃদ্ধি হয়েছে এবং এখন মোটামুটি আবার আমরা স্বাভাবিক অবস্থায় গেছি। 7.2 এই বছরের, এটা 7.5% হতে পারে শেষ পর্যন্ত, যেটা পরিকল্পনা মন্ত্রী তার ইন্টারভিউতে বলেছেন। এই প্রবৃদ্ধিটা তো আর আপনি আসে নাই। এটা হ্যাঁ, এটা নিয়ে অনেক ফিগারটা নিয়ে ক্রিটিসিজম চলছে বা এটা কতটুকু অথেন্টিক সেই ব্যাপারে আমাদের অর্থনীতি বিশ্লেষক যারা আছেন তারা প্রশ্ন তুলেছেন। বাট মানে আমি সাদা চোখে যেটা দেখি, আমি গ্রামের ছেলে, গ্রামে যাই,
বা আমি আপনি সবাই তো আমার এই ছোট্ট একটা দেশ, এখানে তো দেখা যায় তথ্য উপাত্ত না নিয়ে কিন্তু তর্ক ইটস অলরাইট, আমি আমি কিন্তু এটাকে মানে ডিফাই করছি না, যে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট বিনিয়োগ বাড়ালেই কিন্তু হবে না। কারণ এটা যেটা এটা ঠিক আছে, গভর্নমেন্ট অনেক কাজ করছে। এবার এডিবি তে খুব বেশি একটা মানে কমায় নাই, বরঞ্চ বাড়িয়েছে কিছু, বোধহয় কত হবে 20-21 হাজার কোটি টাকা বাড়িয়েছে। আমি সেটা যে আরো যেটা বড় বিষয় বলবো, হলো যে সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগের মাধ্যমেই কিন্তু কর্মসংস্থানটা রাখে। কর্মসংস্থান বেসরকারি বিনিয়োগ, সেই জায়গাটাতে আরো বোধহয় গুরুত্ব দিতে হবে। সেটাও কিন্তু বাজেটের মধ্যে আছে বলে আমার কাছে মনে হচ্ছে, যে যেমন একটা টাইটেল দিয়েছে যে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে কর্মসংস্থান 14 লাখ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 14 লাখ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সুতরাং আমাদের পিএম যে আসলে তার মানে মস্তিষ্কে এটা আছে যে এই পুরো চ্যালেঞ্জ গুলো, কর্মসংস্থান যেটা বলা হচ্ছে যে 2 বছর করোনা প্লাস এখন যেটা আমাদের 3 কোটির মতন এরা দরিদ্র সীমার নিচে চলে গেছে, আর নতুন করে আবার কিছুটা রিভাইভ হয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে এই কয়েকদিনের যে মূল্য স্ফীতির কারণে 21 লাখ, আজকে একটা দেখলাম যে 21 লাখ নতুন করে নিচে নেমে গিয়েছে। তা সবকিছু মিলে বেসরকারি বিনিয়োগের জায়গাটাকে কিন্তু আরো বেশি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এফডিআই, যেটা আমি এফডিআই এর বিষয়টা, আমরা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নাই এফডিআই এর বিষয়টা ইয়াতে, এই চ্যানেলগুলোতে। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের অত্যন্ত জরুরি, যে কি কি সুবিধা দিয়ে এফডিআই আরো বাড়ানো যায়, সেই জায়গাও বোধহয় বাজেটের মধ্যে আসবে বলে আমি ধারণা করছি। এবার রিজভি বলতে পারবে যে আমি যদি এখানে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা আপনারা বারবার বলছেন, এবং সেটির কারণে বাংলাদেশ আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা মূল্যস্ফীতিও দেখেছি। এবং এই যে রপ্তানি খাতটাকে আমরা দেখছি যে রপ্তানি আমদানি এত বেশি ব্যয় বেড়ে যাচ্ছে, সেখানে যে উন্নয়ন প্রকল্পের যে জায়গাটা বলছেন আপনারা, যে মেগা প্রকল্পগুলো চলমান আছে, সেখানে যে কস্ট অফ প্রোডাকশন আছে সেটারও ব্যয় কিন্তু বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এবং আমার সিপিটির এক ফেলোর সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন এটার দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যাবে। সেক্ষেত্রে কি আসলে বাজেটে তার জন্য কোনো পরিকল্পনা রাখা হবে কিনা? কারণ উন্নয়ন প্রকল্পের যদি দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, সেটি আসলে স্বল্প মেয়াদের সমাধানের জায়গাটি থাকে না। এটি নির্মাণ ব্যয় যদি একবার ঠিক করে দেয়, সেটি আসলে খুব অল্প সময় সেটি আমরা নির্ধারিত মানে আবার নিয়ে ফিরে আনতে পারবো না। সেই জায়গাটি যদি একটু ব্যাখ্যা করতেন। প্রথমত হচ্ছে এটা আপনার হাতে নাই, আমরা তো তেল প্রডিউস করি না, আমাদের তো খনি নাই, আমাদের গ্যাস সীমিত। হ্যাঁ, তো এগুলো তো আমাদের আমদানি করেই চলতে হবে। এখন বিশ্ববাজারে যদি এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, বিশ্ববাজার যেভাবে চলে সেইভাবেই চলতে হবে। স্টিল আপনি র ম্যাটেরিয়াল, আমাদের তো খনি নাই, তো এটা তো আমরা বাইরে থেকে এনে তারপরে এখানে প্রডিউস করি। তো নির্মাণ সামগ্রীর দাম সবকিছু, আপনি কালকেও মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে ফ্রেইট মানে জাহাজের ভাড়া ছিল $800, সেটা হয়ে গেছে $2000-2500। তো আপনি সেটার ইম্প্যাক্ট তো আপনি এখানে তেলের দাম যে হঠাৎ করে বাড়লো আপনি পাচ্ছেন না বাজারে, এটা একটা তো চেইন, এই চেইন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো এখন সারা বিশ্বে একটা অস্থিরতা চলতেছে, সেইটা আপনার মেনে নিয়েই, তারপরেও আমি মনে করি আমাদের দেশে এখনো আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি। আপনার কথাটা শুনতে খারাপ লাগবে, বাট এটা বাস্তবতা। এখন যেটা আপনি বলছেন উন্নয়ন প্রজেক্ট, যেরকম পরিকল্পনা প্রতিমন্ত্রীর একটা ইন্টারভিউ করেছি আমি, ডক্টর শামসুল আলম, উনি খুব সুন্দর করে বুঝাই বলছিলেন কথাটা। বলছেন যে দেখেন, আমরা যখন নিজের টাকায় পদ্মা সেতু করবো ঘোষণা দিলাম, সে সময় অনেকের আশঙ্কা ছিল যে এটা একটা মিসম্যাচ হয়ে যাবে, আমাদের প্রাইভেট সেক্টর টাকা পাবে না, ব্যাংক থেকে টাকা পাওয়া যাবে না। কিন্তু আলটিমেটলি তো আমরা একসঙ্গে পদ্মা সেতু শেষ করলাম, 8টা মেগা প্রজেক্টের কাজ চলতেছে, কিন্তু আপনি প্রাইভেট সেক্টর তো বলতে পারবে না যে আমরা ব্যাংকে গিয়ে টাকা পাই নাই। বিষয়টা কিন্তু এরকম ঘটে নাই। রাদার স্যার, আপনি গতবারের চেয়ে এইবার স্যার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ একটু হলেও স্যার বেড়েছে। তো আপনি, হ্যাঁ, ডেফিনেটলি সংখ্যার জায়গাটা তো আছে, কিন্তু আমি মনে করি না যে বেসরকারি খাতের জন্য পুঁজির অভাব হবে, বা বেসরকারি খাত এক্সপ্যানশন যদি না হতো
এই যে আমদানি গ্রোথ হলো প্রায় 54% বা আরো বেশি, ক্যাপিটাল মেশিনারির বা অন্য অন্য জিনিসগুলো যদি আমি এইভাবে আলাদা করে সেগমেন্ট করে বলি, তো আমদানিটা তো সবই বিলাসী পণ্য আমদানি হয় নাই, সব তো আর গাড়ি, কসমেটিক্স, ফার্নিচার, ফ্লাওয়ার এগুলো আসে নাই। এটা আসলে খুব ছোট পার্ট টোটাল আমদানিতে, স্যার আপনি নিশ্চয়ই একমত হবেন। তো এইগুলো তো র ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল মেশিনারি, এগুলো তো আমদানি হয়েছে বলে আমদানি ব্যয় আমাদের এত বেড়ে গেছে। আর একটা হলো যে সবকিছুর দাম বেড়ে যাওয়ার কারণে। তো মনে হয় না আমার যে ওইটার বেসরকারি খাত কোনোভাবে বাধাগ্রস্ত হবে বা আমাদের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন খুব একটা সমস্যা হবে, কারণ এই বাজেট ম্যানেজমেন্টটা বাংলাদেশ সরকার খুব ভালো মতোই শিখছে ওভার দ্য ইয়ার্স। যদি আমি বলতে পারি গত 25-30 বছরে মানে বাজেট বানানো এবং বাজেটটা বাস্তবায়ন, সে জায়গায় আমাদের কিন্তু দক্ষতার বাড়তেছে, কমে নাই। একটা জিনিস আলোচনায় বোধহয় আনা উচিত, সেটি হচ্ছে যে আমাদের এই যে পাচারকৃত অর্থের বিষয়টা, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই প্রতি বছরে আমরা দেখতে পাই যে বাজেটের আগে কালো টাকা সাদা করার যে বিষয়টা চলে আসে। আর দীর্ঘদিন ধরেই অর্থমন্ত্রী বলছে যে দেশের টাকা দেশে ফিরিয়ে আনা হবে, সেই জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। তো এই বিষয়ে যদি কিছু বলতেন। না, আমি বলি আগে রিজভি, আমি বলি এটা নিয়ে, যেহেতু অর্থনীতি সমিতি এই বিষয়টা বেশি গুরুত্ব দিয়েছে এবং একটি আশ্বস্ত জায়গা যে আগে তো কালো টাকা শিকারই করা হতো না, আগে কিন্তু শিকারই করা হতো না, এখন কিন্তু এটা শিকারে অলরেডি অ্যাড্রেস করছে এবং বিশেষ করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কিন্তু কিছু কিছু বোধহয় স্টেপ নিচ্ছে। আরেকটা জিনিস যেটা এখন শুধুমাত্র সরকারের নীতি কৌশলকে আমরা কি বলে সবসময় সমালোচনা করি বা আলোচনায় নিয়ে আসি, কিন্তু যাদের মাধ্যমে এটা হচ্ছে তাদের বিষয়ে কিন্তু একটু সতর্কতা বা তাদের যে দেশপ্রেমের ইয়েটা আসতে হবে। কারণ এই যে আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসিং, এই যে দুটো চ্যানেলে যেভাবে অর্থ পাচার হচ্ছে, এটা কারা করছে, এটা কিন্তু আমরা সবাই জানি এবং সরকারও জানে, এবং এটা বোধহয় একটা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এর একটা সংস্থা, ওয়াশিংটন বেস সংস্থা, তারা কিন্তু একটা হিসাবও এটা করেছে যে প্রতি বছর আমাদের কত যায়। সুতরাং এইগুলোর বিষয় কিন্তু আমাদের অ্যাড্রেস করা দরকার এবং আমাদেরকেও সতর্ক হওয়া উচিত যে যদি আমি দেশকে ভালোবাসি, যদি আমি দেশের জনগণকে ভালোবাসি, তাহলে কিন্তু যাদের মাধ্যমে এটা হচ্ছে আমরা এখান থেকে কিছুটা হলো বিরত থাকি। হুন্ডির কথা তুলেই ফেলেন, সেখানে একটু বলতে চাই এই যে হুন্ডির জায়গাটা এবং ওভার ইনভয়েসের কথা বলছেন, বেশি মূল্যে এলসি খোলাটা, সেখানে আমরা যে জিনিসটি দেখছি একটা ডলারের সংকটের জায়গাটা আছে এবং ব্যাংকে যে জায়গাটি আছে সে ব্যাংক থেকে তারা হচ্ছে যারা আসলে বেশি মূল্যে ডলারটা কিনতে পারবে তাদের কাছেই ডলার বিক্রি করা হচ্ছে, কিন্তু অন্য যারা ঋণ নিতে যাচ্ছে তাদের কাছে ডলারটি বিক্রি করতে চাচ্ছে না ব্যাংকগুলো। এই যে খোলা বাজার এবং বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত দামের মধ্যে একটি পার্থক্য দেখা যাচ্ছে, সেটি নিয়ে যদি কিছু বলতেন। সেটা নিয়ে কিছু বলার তো কিছু নেই, কারণ হচ্ছে যে এটা হচ্ছে। এবং আজকে কবে জানি একটা আমি মইনুল ইসলাম স্যারের লেখা দেখলাম যে আমাদের সংকট, ডলারের অন্যতম সংকট পুঁজি পাচার। এই কথাটা তো এখন নতুন করে বলার নেই, পুঁজি পাচার, এবং ব্যাংকগুলো যে এই ভূমিকা পালন করছে, এটা তো আমাদেরকে সতর্ক হতে হবে এবং এখানেই আমাদের আসলে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যাংকগুলো যে কাজ করছে, ব্যাংকগুলোকে তো আমরা ছেড়ে দিয়েছি। বাংলাদেশের যে হুন্ডির ব্যবসা, হুন্ডির কারণে কিন্তু এত কার্ড মার্কেটটা এত সচল আমি বলবো। সুতরাং এই হুন্ডি করছে কার, এই হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত কার, সেক্ষেত্রেও আমাদের আসলে সরকারকে তাদের গবেষণার মাধ্যমে নতুন কৌশল নিয়ে আসতে। যদি এখানে রিজভি স্যার কিছু যোগ করতেন। না, ইটস ওকে স্যার, ভালো বলেছেন এটা। আর যেহেতু মাননীয় অর্থমন্ত্রী উনি যখন পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলেন, সে সময় থেকেই স্যারের সঙ্গে যে কথাবার্তা হতো, তো স্যার একটা ইঙ্গিত দিতেন এবং আপনাদের মনে থাকবে যে 2% ইনসেন্টিভ যেটা রিমিটেন্সের ক্ষেত্রে প্রথম ইন্ট্রোডিউস করা হয়, সেটা কিন্তু ওনার একটা ব্রেন চাইল্ড ছিল। উনি প্রথমে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছিলেন, তো সে সময় এটা আসলে আর কার্যকর হয় নাই। পরবর্তীতে উনি যখন অর্থমন্ত্রী হলেন,
তখন উনি এসে প্রথম বছরই এটা কার্যকর করলেন, যে 2% ইনসেন্টিভ দেয় রেমিটারদের ক্ষেত্রে। সেরকম ওনার একটা কথা উনি বলতেন প্রায়শই, যে টাকা পাচার হয়ে গেছে, যদি আমি সুযোগ পাই এই টাকা আমি দেশে ফিরে আনার চেষ্টা করব। সেই চেষ্টার একটা রিফ্লেকশন তো আমরা দেখছি বিভিন্নভাবে। যেরকম ধরেন বাংলাদেশ ব্যাংকের যে সুবিধাটা প্রবাসীদের জন্য দেয়া হলো, এটা আমি বলছি না যে ওই টাকা পাচার হওয়া টাকা ওইভাবে আসতেছে, সেটা না, কিন্তু এটা এক ধরনের যে নীতি শিথিল করা, সেটা কিন্তু আমরা দেখলাম কয়েকদিন আগে। বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে যে আপনি যত টাকা পাঠান, আপনার কিন্তু কাগজপত্র আগে $5,000 বা 5 লাখ টাকা ছিল, এই পর্যন্ত এই সুবিধাটা ছিল যে কাগজপত্র এত দেখাতে হতো না বা জমা দিতে হতো না রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে। এখন কিন্তু আপনি যত খুশি টাকা পাঠাতে পারেন, আপনাকে কোনো এই হিসাব কিতাব দিতে হবে না। এটা একটা বিগ স্টেপ বলে আমার কাছে মনে হয়। আর মাননীয় অর্থমন্ত্রী আসলে কি প্রস্তাব করেছেন এটা আমরা একটু অপেক্ষা করি। কালো টাকা বিনিয়োগে আনার ক্ষেত্রে কিংবা এই পাচার হয়ে যাওয়া অর্থ কিভাবে ফিরে আসবে সে ব্যাপারে উনি কিছু বলেছেন কিনা, সেটা আমাদের আসলে কালকের জন্য অপেক্ষা করা উচিত বলে আমার কাছে মনে হয়। তবে কিন্তু রিজভি আমার মনে হয় কি 2024 সাল পর্যন্ত কিন্তু একটা সিদ্ধান্ত আছে যে বিশেষ করে আইটি যে ফার্মগুলো, আইটি যে অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলে বিনিয়োগ করলে তাদেরকে বোধহয় কত একটা পার্সেন্টেজ তার ইয়ে দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। এটা কিন্তু অলরেডি আছে, নতুন করে আসবে কিনা আমি ঠিক জানি না। না স্যার, আমি বলছি হচ্ছে যে পাচার হয়ে যাওয়া অর্থর বিষয়ে, কারণ গত সপ্তাহেই টাস্ক ফোর্সটা পুনর্গঠন হয়েছে অর্থ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন দিয়ে। পাচার, এই টাকা পাচার এবং পাচার হওয়া টাকা ফেরত আনা বিষয়ে একটা টাস্ক ফোর্স আছে সরকারের। সেই টাস্ক ফোর্সে আরো দুইটা সরকারের আরো দুইটা সংস্থাকে ইনক্লুড করা হয়েছে। তো এই জন্য বলছি যে স্যার এই বিষয়ে নিশ্চয়ই, জি স্যার, মাননীয় অর্থমন্ত্রী কিছু না কিছু বলবেন। তো আমরা আসলে যেটা আমি মনে করি একজন দায়িত্বশীল গণমাধ্যম কর্মী হিসেবে, যে আমি যেটা আগেও বলেছি, ট্যাক্স পার্টটা আমার হাতে আছে, কিন্তু আমার আসলে এগুলো বলাটা উচিত না। এটা মাননীয় অর্থমন্ত্রী কালকে বাজেট পেশ করবেন, সো এই জন্য কিছু ওয়েট করা উচিত বলে আমি মনে করি। স্যার আমরা শেষ করব, আইনুল স্যার কাছে থেকে শেষ করব, সেটি হচ্ছে ডলারের প্রসঙ্গে আসছিলাম। এই বাজেটে এই ডলারের যে মূল্য বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বাণিজ্য ঘাটতির একটি জায়গা দেখতে পাচ্ছি। সেই জায়গার প্রণোদনার জায়গাটি একটু উল্লেখ করে আজকে আমরা শেষ করব। আমার মনে হয় যে অলরেডি একটা বক্তব্য এসছে, আমি একটু বলি যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সম্পত্তি চাপে পড়েছে, রপ্তানির তুলনায় আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে, বছর জুড়ে রেমিটেন্স প্রবাহ নিম্নগতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে সরকারের অনেক ধরনের এখানে পদক্ষেপ আছে যে আমাদের এই বিশেষ করে এই ঘাটতি, ডলার ঘাটতিটা কিভাবে পূরণ করবে। এবং একই সঙ্গে যেসব স্টেপ নেওয়া হচ্ছে, যেটা অলরেডি রিজভি কিছু বললো, যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, এফডিআই বাড়ানোর চিন্তা ভাবনা, প্লাস এই আমাদের প্রবাসী আয়ের আরো কোনো সহজ কৌশল আছে কিনা সেটা করবে। সবকিছু মিলে আমাদের এই আমার মনে হয় যে এত হতাশ হওয়ার কিছু নেই, যে বাজেট এক বছর তো সবকিছু না, সুতরাং সামনে আরো কিন্তু এটা দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা দরকার আছে, মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার আছে, এবং একেবারে বাজেট কেন্দ্রিক যেগুলো, একটা বাজেটে যদি আমরা সব কিছু আশা করি তাহলে কিন্তু সম্ভব না। তবে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, পরিচালনার সক্ষমতা যথেষ্ট রকম প্রশংসনীয়, আমরা সবসময় অপটিমিস্টিক থাকি। আমার মনে হয় যে এটাই আমার লাস্ট। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রিজভি স্যারকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, প্রাক বাজেট আলোচনা, অর্থ বছর 2022-23। এই আলোচনা চলতেই থাকবে এবং এগুলো নিয়ে অনেক মত দ্বিমত থাকছে, কিন্তু তাদের দুজনের আলোচনায় যে বিষয়টি বারবার উঠে আসছে সেটি হচ্ছে আমাদের স্বস্তির জায়গাটি আছে, এবং সেটি পরিকল্পনা মাফিক যদি আমরা ইমপ্লিমেন্টেশনের জায়গাটি যেতে পারি, বাংলাদেশ আসলে পিছিয়ে পড়বে না। বাংলাদেশ যেভাবে সামনের দিকে যাচ্ছে সেভাবেই সামনের দিকে যাবে। আমাদের সকলের চোখ রয়েছে আগামীকাল পেশকৃত বাজেটের দিকে। আজকে আমি সঞ্জিতা শম্পা এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।